প্রভাস মণ্ডল, তার মৃত্যু হলো এনকাউন্টারে। কি করেছিল সে? যখন আজ এই ঘটনার পুনর্নির্মাণ হয়, তাকে নিয়ে যাওয়া হয়, তখন পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায়, গুলি করার চেষ্টা এই প্রভাস মণ্ডলের। আর খুব স্বাভাবিকভাবেই আত্মরক্ষায় পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আর সেই গুলিতেই মৃত্যু প্রভাস মণ্ডলের। ভোর রাতের ঘটনা, অপরাধের পুনর্নির্মাণ, সেই সময়ের ঘটনা। পুলিশ সূত্রে এমনটাই খবর। প্রভাসকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ মেলে। পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। একেবারে সেই ঘটনাস্থলে আপনাদের নিয়ে যায়, যেখানে ঘটনার পুনর্নির্মাণ করতে আধিকারিকরা নিয়ে গিয়েছিল এই প্রভাস মণ্ডলকে। ভোর রাত কি হয় সেই সময়, বারুইপুর এনকাউন্টারের ডিটেল আপডেট জানাবেন সান্নিক, রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, তোমাকে যদি একেবারে টাইম লাইন ধরে বলি, গতকাল রাত্রি 12:45 সেই সময় বারুইপুর থানার একটি তদন্তকারী দল, যারা এই মূল খুন এবং ধর্ষণ মামলার তদন্ত করছেন, তাদের একটি দল প্রভাস মণ্ডলকে সঙ্গে নিয়ে এই ঘটনাস্থলে আসেন। কোন ঘটনাস্থল? মূলত যেখানে দেহ ডাম্প করা হয়েছিল সেই শিশুকন্যার, যে জায়গাতে এই কর্ডন করা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে, পুকুর থেকেই সেই শিশুটির দেহ উদ্ধার হয়। এবং যখন এই দেহ উদ্ধার হয়েছিল, তারপরে তার বিভিন্ন ভিডিও। সঙ্গে থাকো, আমি আবারও ঘটনাস্থলের ছবি দর্শকদের দেখাবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সোনারপুর উত্তরের বিধায়ক, কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরের সঙ্গে। দেবাশিস বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। এরকম একটা ঘটনা, জঘন্য ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত আজ ভোর রাতে সে পালানোর চেষ্টা করে পুনর্নির্মাণের সময়। এই ঘটনার কতটা উদ্ধত্ত থাকলে এরকম ঘটনা ঘটানোর পর পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পালাতে পারে? এতদিন ধরে যেভাবে সরকার চলেছে, অপরাধীদের মুক্তাঞ্চল এটা পরিণত হয়েছিল। বিভিন্ন কেসে আপনারা দেখেছেন, নারী নির্যাতন, মার্ডার, রেপ উইথ মার্ডার, এই সমস্ত কেসে অপরাধীদের তো শাস্তি দেওয়াই হয়নি, উল্টে কিভাবে তারা আইনের জাল কেটে বেরিয়ে যেতে পারে। এবং কামদুনির মতো কেসে আপনারা দেখেছেন, তাদের সরকার সাহায্য করেছে ডিরেক্টলি, যাতে তারা কেস থেকে বেকসুর খালাস হতে পারে। এই ধরনের ঘটনা সমাজে অপরাধীদের উৎসাহিত করেছিল এবং ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সি যারা রয়েছে তাদেরকে নিরুৎসাহিত করেছিল। এবং তারা বিভিন্ন সময় মার খেয়েছে, কখনো টেবিলের তলায় লুকিয়েছে, কখনো বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে, কখনো গিয়ে আক্রান্ত হয়েছে। এই ঘটনার পরে যখন সরকার পরিবর্তন হয়, আমাদের একটা ম্যান্ডেটই ছিল, আমরা অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে, জিরো টলারেন্স দেবো। এবং সেটা যে আমাদের সরকার করতে বদ্ধপরিকর। আর বিভিন্ন সময় দেখেছেন অপরাধী পালিয়ে যেতে চেষ্টা করেছে, নদীতে ঝাঁপ দিয়ে চলে গেছে, বা গ্রামবাসী এসে ঘিরে ধরেছে। এই ঘটনাটা এটাই প্রমাণ করবে, বা ভবিষ্যতে এইটাই বার্তা সকলের, সেই সমস্ত অপরাধীদের জন্য যারা এতদিন ধরে মুক্তাঞ্চলে বাস করে এসছে, হয় আপনারা এখানে ছেড়ে দিন, নাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এবং পুরনো যে ঘটনাগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি ম্যাটারে এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত, পুনঃতদন্ত করিয়ে সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং সঙ্গে এটাও বার্তা যে লিঞ্চ করে যাকে মারা হয়েছে তাদেরকেও চিহ্নিতকরণ অলরেডি করা হয়েছে, এবং এখন শোনা হচ্ছে কারা এটাকে ইনস্টিগেট করেছে। দেবাশিস বাবু, এই ধরনের অপরাধের ক্ষেত্রে এনকাউন্টার এর আগেই রাজ্যে হয়েছে? দেখুন, এনকাউন্টার বলতে পুলিশের সাথে ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছে কখনো। আর দেখুন, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে গুলি অনেকবারই চলেছে। কুচবিহারেও যে ঘটনা ঘটেছিল সেটাও একই ঘটনা ঘটেছিল, বিভিন্ন পার্সপেক্টিভটা আলাদা ছিল। আগেও হয়েছে, আপনারা জানেন যে আমাদের উত্তর দিনাজপুরে হয়েছিল, সেখানে রাজীব কুমার মন্তব্যটা করেছিলেন, সেটা আপনাদের জানা আছে। কিন্তু এই পালিয়ে যাওয়ার ঘটনা, ছিনিয়ে নেওয়ার ঘটনা, এগুলো আগে ঘটেছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। এবার পুলিশ অতটাই সাহসী হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে সেক্ষেত্রে প্রপার অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড। অপরাধীরা এটা স্পষ্ট বার্তা পেয়ে গেল, আগামী দিনে কোনো অপরাধ থেকে কাউকে ছাড়া হবে না। যতক্ষণ পুলিশ রয়েছে সোসাইটিতে, পুলিশ যাতে তাদের নিজেদের কাজটা করতে পারে এবং মৃত গৌরব ফিরে পায়, তার জন্য সর্বতভাবে আমাদের সরকার
এ ব্যাপারে সচেষ্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী। বাবু, ঠিক এই জায়গাতেই আমরা বারবার এই প্রশ্নটা তুলি যে কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। এই দৃষ্টান্তমূলক কোনো একটা বিষয়ের সামনে থাকলে তাহলে অপরাধীরা কুঁকড়ে যাবে এরপরে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে। আপনার কি মনে হয় বারুইপুর সেই দৃষ্টান্ত তৈরি করলো এই ঘটনার পর? অবশ্যই এটা একটা দৃষ্টান্ত তৈরি হলো, আর এটাই বলতে পারি যে শুধু এটা নয়, আপনারা দেখতে চলুন আগামী কয়েক মাসের মধ্যে কতগুলো এই ধরনের ঘটনা সামনে আসে যেখানে অনেক রেপ হয়েছে, অনেক কিছু গ্যাং রেপ হয়েছে, যেগুলো সামনে আসেনি। আমার কাছেই এরকম অনেক ঘটনা হয়েছে, নারীরা এতদিন সাহস করে বলতে পারছিল না, বলার সাহস পাচ্ছিল না। এইবার তারা কিন্তু এগিয়ে আসবে সোসাইটিতে সেই কমপ্লেন গুলো রেজিস্টার করতে, এবং পুরনো যে কেসগুলো আছে আপনারা জানেন সেগুলো অলরেডি সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেগুলো আবার রিওপেন করতে। ফলে সমাজ অপরাধী মুক্ত হবে এবং আমরা সম্পূর্ণভাবে এই ব্যাপারে মানে আমাদের সরকার কাউকে ছেড়ে দেবে না। মানে নারী নির্যাতনের ক্ষেত্রে আপনি একজন নারী হিসাবে আপনাকে আমি আশ্বাস দিয়ে বলতে পারি যে সব থেকে বেশি প্রোটেকশন আপনাদের দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ঘটনাতে কাউকে রেয়াত করা হবে না। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে। প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আওতায় যে গাইডলাইন গুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন গুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনাস্থলে আমাদের সহকর্মী রয়েছেন, সরাসরি চলে যাই সেখানেই। সান্নিক ঘোষ প্রতিনিধি রয়েছেন। সান্নিক, তোমাকে বিরত করেছিলাম, তুমি যে পয়েন্টগুলো রেজ করছিলে একবারে টাইম লাইন ধরে ধরে আরো একবার আমাদের দর্শকদের জন্য। একেবারে প্রথম থেকেই বলি তাহলে, গতকাল রাত্রি 12:45 সেই সময় এই প্রভাস মণ্ডলকে এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে আসা হয়। কোন জায়গা? যে জায়গাটা এখন তুমি দেখতে পাবে পাশে কর্ডন করে রাখা রয়েছে, যে জায়গাতে মূলত ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গায় পুলিশি তদন্তে শুরুতেই প্রভাস মণ্ডলের ভূমিকা কি ছিল সেইটা জানতে গিয়ে পুলিশ যে তথ্য প্রমাণ পেয়েছিল তাতে তারা যেটা বুঝতে পেরেছিল, এই প্রভাস মণ্ডল এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল। যে বস্তায় করে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই বস্তা জোগাড় করা থেকে শুরু করে এইখানে দেহ ওই জলে ফেলা পর্যন্ত, তাতে প্রভাস মণ্ডলের একটা বড় ভূমিকা ছিল। তাই যেখানে উদ্ধার হয়েছে দেহ, সেই জায়গায় প্রভাস মণ্ডলকে নিয়ে এসে যদি নতুন কোনো তথ্য প্রমাণ সামনে আসে, সেই কারণে রিকনস্ট্রাকশন করার প্রক্রিয়া পুলিশ শুরু করে। আমরা এর আগেও বিভিন্ন অপরাধের ক্ষেত্রে দেখেছি রাজ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের সঙ্গে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া সম্পন্ন করে। এক্ষেত্রে গতকাল রাত্রিবেলা 12:45 নাগাদ সেই ছন্দে একটু বিচ্যুতি ঘটলো। প্রভাস মণ্ডল একজন আধিকারিক, যিনি তদন্তকারী আধিকারিক, তার যে সার্ভিস রিভলভার সেটাকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করে সে এখান থেকে পালানোর চেষ্টা করলো। কোন দিকে পালালো? এইখান থেকে শুরু করে সে এই যে জায়গাটা সানিক, একটু মুভ করা যায়? তোমার পক্ষে পসিবল মুভ করা? যদি একেবারে সেই জায়গায় গিয়ে দেখানো সম্ভব হয়, আমি জানি কর্ডন করা রয়েছে, তবুও যতটুকু যাওয়া যায়। দেখো, যে জায়গাটায় আমি রয়েছি লাইভের মধ্যে মুভ করলে খুব ছবিটা খুব দেখতে খারাপ হতে পারে, কেননা যেরকম কাদা রয়েছে তাই পড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তাই লাইভে মুভ করতে খুব একটা সাহস পাচ্ছি না। তাও তোমাকে দেখাচ্ছি পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ যে পুরো ঘিরে রাখা রয়েছে বর্তমানে, এই জায়গাটাই মূলত প্রভাস মণ্ডল এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছিল। কতক্ষণ সময় লেগেছিল? মূলত এই 20-25 মিটার ক্রস করতে খুব বেশি সময় লাগার কথা না, তবে তার মধ্যে পুলিশকে কিন্তু পাল্টা রিটালিয়েটরি ফায়ার করতে হয়। তার কারণ এই জায়গাটা, যদি একটু তুমি জায়গাটা সম্পর্কে ভাবো, পুরো জায়গাটা তোমাকে একটু দেখাই, নিচটা দেখাবো তোমাকে, মাটিটা পুরো স্লিপারি, কাদা, এইরকম একেবারে পাঁকের রাস্তা, পুরোটাই তাই এরকম জল কাদা রয়েছে। বর্ষাকালে ক্ষেতের মাঝখানে যেমন ছবি হয় ঠিক সেরকম ছবি। এই জায়গাটা
এই পরিস্থিতিতে যখন প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করছে, প্রভাস মণ্ডলের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি? প্রভাস মণ্ডলের বাড়ি এখান থেকে হয়তো খুব বেশি হলে 200-300 মিটার, সেই জায়গাগুলো দিয়ে সে বেড়ে অভ্যস্ত। এই জায়গা দিয়ে কোথা দিয়ে কোন জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় কোন রাস্তায় ওঠা যায় সে পুরোটা জানে। তাই সে পালানোর যখন চেষ্টা করছে, একেবারে বারুইপুরে এনকাউন্টারের স্থলে সহকর্মী সান্নিক রয়েছেন এবং খুব স্পষ্ট করে সান্নিক বোঝাচ্ছে যে জায়গাটা যেখানে এনকাউন্টার সেখান থেকে 200-250 মিটারের ডিস্টেন্সে হচ্ছে এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের বাড়ি। সুতরাং তার এই এলাকাটা চেনা, সে কারণে তার পালিয়ে যাওয়ার সুবিধা হবে এটা মনে করেছিল এই প্রভাস মণ্ডল। রিভলভার ছিনিয়ে নিয়ে যেই মুহূর্তে পালানোর চেষ্টা, সাথে সাথে আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আবারও যাব সান্নিকের কাছে, কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। বারুইপুরে এনকাউন্টার, সিটের সঙ্গে সিটের সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, আত্মরক্ষায় গুলি চালান স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্য অর্ঘ্য মণ্ডল। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, যে বিষয়টা সান্নিক জানাচ্ছিল যে নির্জন এলাকা, সেখানে যখন সিটের সদস্যরা গিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ শুরু করে, প্রভাস তখনই রনি সরকারের যে রিভলভার, সেই রিভলভার ছিনিয়ে নিয়ে রনি সরকার এবং তার পাশেই ছিল অর্ঘ্য মণ্ডল, তাদের দিকেই গুলি চালায় এবং নিজেদের আত্মরক্ষার জন্যই অর্ঘ্য মণ্ডল তিনি গুলি চালান এবং সেই গুলিতেই আহত হন প্রভাস। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে, আর সেখানেই তার মৃত্যু হয়। এই সিটে যে 6 জন সদস্য ছিল, সেই 6 জন সদস্যই প্রভাস মণ্ডলকে নিয়ে যায় এই পুকুরের পাড়ে, যেখানে নাবালিকাকে যৌন নির্যাতন, তারপর উপরে পাশবিক যে নির্যাতন, তারপর তাকে বস্তাবন্দি করা এবং জলে ফেলে দেওয়ার কাজ করেছিল। অতি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রভাসের বয়ানের সঙ্গে, প্রভাসের যে বয়ান প্রথম থেকেই পুলিশের কাছে বিভ্রান্তকর লাগছিল। প্রতি মুহূর্তে সে বয়ান চেঞ্জ করছিল। প্রথমে যেটা ভেবেছিল যে এই প্রভাস হয়তো মদ্যপান করে রয়েছে বা নেশাগ্রস্ত রয়েছে, যখন সে সাধারণ মানুষ তাকে ধরে তখনও সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে তার হয়তো মনে পড়ছে না, বা পরবর্তীকালে সে হয়তো ঠিক ঘটনাটা বলতে পারবে। কিন্তু যখনই তদন্তকারী আধিকারিকরা বুঝতে পারলো যে প্রতি পদেই সে পুলিশকে বিভ্রান্ত করছে, ফলস এভিডেন্স দিচ্ছে, তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে ঘটনাস্থলে সে যে বক্তব্য দিয়েছে, যে এভিডেন্স দিয়েছে, ঘটনাস্থলের সঙ্গে তার কতটা মিল রয়েছে। আর সেই কারণেই কালকে 12:45 নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে এবং যে রেল লাইনের পাশে যে পুকুর থেকে এই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই পুকুর পাড়ে নিয়ে যেতেই সান্নিক যেটা জানাচ্ছিল। বারুইপুরে অশান্তির ঘটনায় যে 20 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হচ্ছে আদালতে। যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, 20 জন গ্রেফতার আর তাদেরকে নিয়ে আসা হচ্ছে আদালতে। গ্রেফতার করা হয়েছে বিভিন্ন সেকশনে, এরকম ভাবে এসেছে, তার মাধ্যমে কিন্তু তাদেরকে শনাক্ত করে জঘন্য অপরাধের ঘটনা দেখা যাচ্ছে রবিবার থেকে উত্তাল হয়ে জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এবং গতকালকে এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী আসার পর কিন্তু একদম কড়া যে অশান্তির ঘটনায় যে 20 জনকে গ্রেফতার করা হয় তাদেরকে আদালতে নিয়ে আসা হচ্ছে। নজনকে ইতিমধ্যেই গাড়িতে তোলা হয়েছে, যে খবর আমরা পাচ্ছি। সুদীপ্ত সেন সহকর্মী রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, বারুইপুরে 5 জুলাই যে ঘটনা ঘটে, অর্থাৎ এবং ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনার পর দেখা গিয়েছিল যে এই এলাকা উত্তপ্ত হয় এবং সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশ মারধর করা এবং আগুন জ্বালানো, এই সমস্ত যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে মোট 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আজকে এই 20 জনকে গ্রেফতার করার পর তাদের মেডিকেলের জন্য কিন্তু 9 জনকে এই মুহূর্তে তোলা হলো। আরো বাকি যে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তোলা হচ্ছে এবং বাকি যে 2 জন, অর্থাৎ 9 জন এবং একই সঙ্গে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
এবং বাকি জনকে আবারও কিন্তু দফায় 2 দফায় তুলে নিয়ে যাওয়া হবে মেডিকেল করার জন্য। এবং তারপর যেটা দেখা গেল যে এই মুহূর্তে বারুইপুর থানায় সেখানে যেমন এসপি রয়েছেন, একই সঙ্গে প্রেসিডেন্সি রেঞ্জের যিনি আইজি শঙ্কর প্রসাদ বারুই তিনিও কিন্তু এলেন এবং তাদের যেমন জিজ্ঞাসাবাদ চলছে এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেশ, বারুইপুরে গণপিটুনি অশান্তিতে গ্রেফতার 20 জন, তাদেরকে একে একে তোলা হচ্ছে। আপনারা যে ছবি দেখছেন, তাদেরকে নিয়ে আমরা যাওয়া হবে অলরেডি আদালতে। নির্দোষ। আমাদের একটা ফুটেজ দেখা, যে আমাদের হাতে একটা ইট আছে, একটা ফুটে দেখা আমাদের সিসিটিভি খুঁটিয়ে দেখা বাড়ি থেকে দাবি যাচ্ছি। দরজা খুলে আমাদের খুলে চলে এসছে। আমরা স্যার কি অবস্থা, বলে চলো তোমরা যদি দোষী হও তোমাদের তালি নিয়ে যাবো, যদি দোষী নাও ছেড়ে দেবো জিজ্ঞাসাবাদ করে। আমাদের একটা ফুটেজ দেখার জন্য অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমরা যদি দোষী হই আমাদেরকে সাজা দিন, কিন্তু আমাদের সিসিটিভি ফুটেজটা খুঁটিয়ে দেখার অনুরোধ করছি। আমরা কোনো অনুরোধ করছি, আমাদের হাতে যদি একটা ইট পাটকেল থাকে তাহলে আমাদেরকে যা সাজা দেবে আমরা মাথা পেতে নেবো। আমরা কোনো ফুটেজে নেই, আমরা বাড়িতেই ছিলাম না, আমরা ডিউটিতে ছিলাম। আমরা আজকে রাত্রে বাড়ি ফিরেছি, এখনো টিকিট তো আমাদের সেই গেঞ্জিটা পরার সুযোগ দেয়নি। আমাদের তখন রাত 12টা নাগাদ, 12টা সাড়ে 12টা নাগাদ আমাদের শরীর দেখানোর সুযোগ দেয়নি। না এবার সরাসরি আপনাদেরকে নিয়ে যাই বারুইপুর হাসপাতালের সামনে থেকে। সহকর্মী কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, কি ছবি এখন সেখানে ধরা পড়ছে? একেবারে জানিয়ে রাখি যে প্রভাস মণ্ডলকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করা, তারপরেই কিন্তু তার যে মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু এই মুহূর্তে বারুইপুর মর্গে রয়েছে। সেই বারুইপুর মর্গে এখনো পর্যন্ত যিনি ম্যাজিস্ট্রেট আসার কথা রয়েছে তিনি আসেননি। এই ম্যাজিস্ট্রেট আসবেন এবং তিনি এসে এই মৃতদেহ তদন্ত করবেন এবং তারপর কিন্তু এই প্রভাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবং শুধুমাত্র ম্যাজিস্ট্রেট নয়, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও এই হাসপাতালে আসার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল যে এলাকা, সেই হাসপাতাল এলাকায় বিশাল পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় লাগবে, কারণ যে বিষয়টি বারবার উঠে আসছে, প্রভাস বারবার যে বয়ান বদল করছিল সেই নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে ছিল পুলিশ। আর যে ঘটনা ঘটেছে প্রভাস যে প্রভাসকে গুলি করার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর তার আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং হাসপাতালে আনার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ম্যাজিস্ট্রেট আসবেন এবং ম্যাজিস্ট্রেট এসে এই মৃতদেহ এনকোয়ারি করে তারপরেই কিন্তু এই কাটাপুকুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রুমেলা, বেশ, বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো আজ ভোরে পুলিশের গুলিতে। প্রথম গ্রেফতার করা হয়েছিল তাকেই। মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানেই পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে এই প্রভাস মণ্ডল। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। আপনাদেরকে ঘটনাস্থল থেকে সব ছবি দেখাবো, সহকর্মী সান্নিক থাকবেন। তার আগে আপনাদের জানাই, পুলিশ সূত্রে যা খবর, ঘটনার তদন্তে মঙ্গলবার রাত 1:15 প্রভাসকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক। সঙ্গে ছিলেন আরো কয়েকজন পুলিশ অফিসার। ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যেই প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেই সময় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। খুব স্বাভাবিকভাবে এলাকা তার চেনা। যে জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে জায়গাটা এখন কর্ডন করে রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, সান্নিক যে ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন, ঠিক সেই জায়গা থেকে পুনর্নির্মাণ যেখানে হচ্ছিল, যেখানে নিয়ে যাওয়া হয় প্রভাসকে, সেখান থেকে তার বাড়ির ডিস্টেন্স 200 থেকে 250 মিটার। তারপর কি হয় পুনর্নির্মাণ করার সময় টাইমলাইন ধরে ধরে সান্নিক জানাচ্ছিল। ঘটনাস্থলে ছবি দেখব, শুনবো সান্নিকের থেকে। সান্নিক, রুমেলা, জায়গাটা তোমাকে একটু দেখাই ভালো করে, যে জায়গায় গতকাল ঘটনাটা ঘটেছে, যে জায়গাগুলো দিয়ে বলছিলাম যে পালানোর চেষ্টা করছিল,
এই প্রভাস মণ্ডল, সেই জায়গায় পালাতে গেলে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এরকম চাষের ক্ষেত, যাতে বর্তমানে বর্ষাকাল বলে জল দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করেছিল প্রভাস মণ্ডল। এবং যে জায়গাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সামনে, যে জায়গাটা, এই জায়গাটাকে পুরো ঘিরে রাখা হয়েছে, এইখানেই প্রভাস মণ্ডল পৌঁছানোর পরে এই দিক থেকে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, কেননা তার হাতে তখন একটা আগ্নেয়াস্ত্র ছিল এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে সে পুলিশের দিকে গুলি চালিয়েছিল। এবং সেই কারণে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালেও আরও একটা বিষয় কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু এই ক্রাইম সিনটার ঠিক পেছন দিকের অংশটা দেখো, পুরোটা জঙ্গল, পাশে বেশ কিছু জলা জমি রয়েছে, পুকুর রয়েছে, এবং একটা অংশে যেমন এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, আর এর পেছনের অংশে পেয়ারা বাগান রয়েছে। এই দিক থেকে রেল লাইনের দিকে অর্থাৎ সূর্যপুর স্টেশনের দিকে যেতে গেলে এই জায়গাটা কার্যত জনমানব শূন্য। একটা লোক দিনের বেলা, যখন আমি সকালবেলা নিজে ঢুকেছি সেই সময় একটা লোক চোখে পড়ছিল না। ঠিক সেই পরিস্থিতিতে যখন রাত্রি 12:45 ঘড়ির কাঁটায়, সেই সময় যখন এই ধরনের একটা ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবেই পুলিশ জানতো যে এখান থেকে, যেহেতু এইটা তার লোকালিটি, এখানেই সে বড় হয়েছে, তাই এই জায়গায় সে যদি পালায়, তাই সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়বে পুলিশ, এবং সে এই জায়গাগুলো চেনে খুব ভালো করে। তাই সেই পরিস্থিতিতে এই জলকাদার মধ্যেও সে পুলিশের দিকে যখন গুলি চালায়, পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি চালাতে বাধ্য হয় এবং এখানে সে পড়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে এখান থেকে তুলে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবার রিকনস্ট্রাকশনের পার্টটায় যদি আসি, যে রিকনস্ট্রাকশনে তাকে নিয়ে আসা হলো, মূলত দেহ লোপাট করার ক্ষেত্রে তার একাধিক ভূমিকা ছিল বলে পুলিশ জানতে পেরেছিল। এবং এই বস্তা জোগাড় করা, বস্তায় করে দেহ লোপাট করার চেষ্টা, সেই বস্তাকে পুকুরে ফেলা, কোন জায়গায় ফেলতে হবে, যেমনটা বলছিলাম যে এই জায়গায় প্রত্যেকটা জিনিস কিন্তু প্রভাস মণ্ডল হাতের তালুর মতো চিনত। ঠিক সেই কারণে পুরো বিষয়টাকে এইভাবে এক্সিকিউট করা, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা, এই তথ্য প্রমাণ লোপাটের প্রক্রিয়াটা, সেই জায়গায় কিন্তু প্রভাস মণ্ডলের একটা বড় ভূমিকা ছিল। এবং সেই প্রভাস মণ্ডল গতকাল রাত্রিবেলা সেই জায়গার অ্যাডভান্টেজ নিয়ে পালানোর চেষ্টাও কিন্তু এই রিকনস্ট্রাকশনের সিন থেকেই করার চেষ্টা করে। এবং যখন এই রিকনস্ট্রাকশন চলছে, পুলিশ চেষ্টা করছিল যাতে নতুন কিছু তথ্য প্রমাণ তাদের হাতে লাগে, যাতে এই যে গোটা অভিযোগগুলো যেগুলো সামনে আসছিল, সেই অভিযোগগুলো কার বিরুদ্ধে কতটা সত্যি, সেই বিষয়ে কিছু স্পষ্ট উত্তর সামনে আসে। কার কতটা ভূমিকা ছিল, কোথায় ঘটনা ঘটেছে, কোথা থেকে কোথায় দেহ নিয়ে যাওয়া হয়েছে, কোথায় গিয়ে সেই দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ সেইখানে অভিযুক্তকে নিয়ে এসে তারা রিকনস্ট্রাক্ট করতে চেয়েছিল। এবং তার মধ্যেই এই ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবেই মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা, তবে স্বাভাবিক ছন্দেই এই গোটা বিষয়টা একটা কিন্তু যারা অভিযুক্ত, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটায়, তাদের মনেও কিন্তু একটা আতঙ্কের ছবি কিন্তু এবার তৈরি করতে পারে, তেমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। যদিও স্থানীয় বাসিন্দারা যারা বিচার চেয়েছিলেন, যারা এখানে অভিযোগ যেদিন সামনে আসে সেই দিনের পরে আমরা বিক্ষোভ দেখেছিলাম, তাদের ক্ষোভের ছবি আমরা দেখেছিলাম। যদিও আমি এখন এখান থেকে বেরোতে পারিনি, তবে তাদের যে দাবি ছিল, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা যেন কোনোভাবে ছাড় না পায়, এই ঘটনা তাদেরকেও কিন্তু কিছুটা স্বস্তি দেবে, তা কিন্তু বলাই যায়। বেশ, এই ঘটনায় যারা বিচার চাইছিলেন, স্থানীয়রা, এলাকার মানুষজন যারা সরব হয়েছিলেন, তারা এই ঘটনার পর কিছুটা হয়তো স্বস্তিতে। কিন্তু এই প্রভাস মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল, তার ছেলের মৃত্যু আর এভাবে পুলিশের গুলিতে মৃত্যু, এরকম একটা জঘন্য অপরাধ তার ছেলের দ্বারা ঘটেছে। তিনি কি বলছেন শুনুন। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। এবার শুনবো আরো এক মায়ের বক্তব্য, যার সন্তান আরজি করে তরুণী চিকিৎসক, যারও এক মর্মান্তিক পরিণতি হয়। তার এই ঘটনার পর বিচারের আশা আরো জোরালো হয়েছে। আমি একদম সমর্থন করছি এই পদক্ষেপকে, কারণ পুলিশের রিভলভার কেড়ে নিয়ে ও আবার পুলিশকেই মারতে গেছে, মানে কতটা বেপরোয়া। তাকে বাঁচার অধিকার সত্যিই নেই। আর তার মা বলে দিয়েছে যে এরকম ছেলে
যার মায়ের কোল খালি করেছে, আমি কোনো কিছুই বলবো না, তার যেন চরম শাস্তি হয়। তার মাকেও আমি প্রতিবাদী মা হিসাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর আমার বিচারের আশাটা আরো বেড়ে গেল। মানে বিচার তো আমি পাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাবো, এই ভরসাটা আমি সরকারের উপর রাখছি। রবিবার সকাল সূর্যপুর এলাকায় পুকুর থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। ঠিক সেখানে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে, ঘটনার অন্যতম অভিযুক্ত। পুলিশের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা পুলিশের গুলি আত্মরক্ষার্থে, আর তারপরে মৃত্যু প্রভাস মণ্ডলের।